14 বছর পর ফের ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিলের রায় ত্রয়োদশে নয়, কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি সহ 5 সেবা আর মিলবে না বাংলাদেশ ব্যাংকে। সেবা দিতে প্রস্তুত বাণিজ্যিক ব্যাংক। যশোর 3 আসনে চলছে নির্বাচন ঘিরে আলোচনা। একক প্রার্থী ঘোষণা বিএনপি জামায়াতের। মাঠে নেই জোর প্রচারণা। বগুড়ায় জব্দ করা যানবাহন বছরের পর বছর পড়ে আছে থানা চত্বরে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, হচ্ছে চুরি। লিবিয়ায় গুলিতে নিহত 3 বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। দালালদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসী। আবার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। গাজায় একাধিক আশ্রয় শিবিরে বিমান হামলা, নিহত অন্তত 28, আহত শতাধিক। এবং 100তম টেস্টে 13তম সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। পুরো খবর। 14 বছর পর ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ নিয়ে কথা বলছেন রিটকারীদের আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, এ নিয়ে জানা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং বদিউল আলম মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। না, মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 56 and 58 এবং এইটা বাস্তবায়িত হয়েছিল 1996-এ। উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করেছেন স্যার, আপনারাও ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তার জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব না করতে ঢাকা সহ বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল লেটস রান ম্যারাথন উইথ বিএনপি। বৃহস্পতিবার সকাল 6:30টায় মিরপুর কাফরুল হারমান মেইনার স্কুল থেকে শুরু হয়ে মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের সামনে শেষ হয় ম্যারাথন। এ সময় বিএনপি মনোনীত ঢাকা 15 আসনের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাংলাদেশ বিনির্মাণের তারেক রহমান ঘোষণা 31 দফা মাঠে ময়দানে পাড়া মহল্লায় পৌঁছে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি। আর ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন ও রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনায় অবিচল বিএনপি। ম্যারাথন শেষে বিজয়ী সম্মাননা তুলে দেন অতিথিরা।
জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য যে 31 দফার আলোকে আগামী দিনে যে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন, সেই পরিবর্তনের আওয়াজটাকে আমরা মাঠে ময়দানে, পাড়ায় মহল্লায়, ঘরে, বাসা বাড়িতে, মার্কেটে আমরা পৌঁছে দেব। আমরা চাই বাংলাদেশ হবে এদেশের জনগণের, বাংলাদেশ হবে এদেশের আপামর সাধারণ মানুষের, এবং বাংলাদেশ হবে আমাদের সবার। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। আজ থেকে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি সহ জনসাধারণকে দেওয়া 5 ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তাজনিত কারণে এই সেবা বন্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আগের মতো এসব সেবা মিলবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। বাড়তি চাপ সামলাতে কতটা প্রস্তুত বাণিজ্যিক ব্যাংকগুলো, জানাচ্ছেন সাদিয়া লাবনী। বর্তমানে গ্রাহকদের হাতে থাকা মোট সঞ্চয়পত্রের পরিমাণ 3,40,445 কোটি টাকা, যার মধ্যে 30% বেশি নিয়ন্ত্রণ হতো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে। তবে বৃহস্পতিবার থেকে এই সেবা বন্ধ করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বন্ধ হচ্ছে প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়া ফাটা নোট বদল এবং চালান সহ সব ধরনের কাউন্টার সেবা। যদিও এসব সেবা আগের মতোই মিলবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে, কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে সাধারণ গ্রাহকদের সেবা দিতেই হিমশিম খেতে হয় ব্যাংককে, সেখানে বাড়তি এই চাপ কতটা সামলাতে প্রস্তুত ব্যাংকগুলো? যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা বড় অংশ এই সেবাটা দিত জনসাধারণকে, সেটা বন্ধ যেহেতু হচ্ছে, আমাদের স্বভাবত একটা চাপ আসবে, বাড়তি একটা চাপ আসবে। আমরা এটা নিয়ে আমাদের একটা সমন্বয় সভা করেছি আমাদের এই শাখার জন্য, এবং সেন্ট্রালে আমি যতদূর জানি সোনালী ব্যাংক অ্যাজ এ হোল সব জায়গাতে এটা মানে কার্যকর করবে। সেটা যেমনটি হচ্ছে যে আগামী এই যে বাড়তি চাপ যেটা আমরা মানে ফোরকাস্ট করছি, সেটা যেন সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। দর্শক, 14 বছর পর ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। এ নিয়ে কথা বলছেন রিটকারীদের আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে 41 বছর পরে যে যাই বলুন না কেন, যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন, মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে, এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম। আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে। এই ক্ষেত্রে ইফ, বাট, কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না। আমরা এটাও মনে করি, আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ, কোনো দলীয় স্বার্থের জন্য চাইনি। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক, বাংলাদেশিক সিস্টেমটা, কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন এন্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার, এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র চালানোর মূল মন্ত্র। আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের। ওই একটা তো আছেই, কারণ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয়। এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন, আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পুরাটাকেই বাতিল করেছেন। তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে, লিভ হয়েছে, এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে। সাবজেক্ট টু কি করার সময় দরকার বলে আমি মনে করি। তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না, একটা বিতর্ক থেকেই যাবে। সেই জন্য জিনিস এন্টায়ারটি শেষ করতে পারলে ভালো হতো। আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে না। ওটার কারণে আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। এর মানে কি,
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয়, তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় 29টা ইস্যু 15th অ্যামেন্ডমেন্টে রেজ করা হয়েছিল, যার 4টির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন, বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি, জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন, আরো ক্রস আপিল হয়েছে। সবগুলো বিবেচনা হবে, শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয়, 29টা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলায়। তত্ত্বাবধায়ক এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা, অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। যদি গ্রহণ করে, তাহলে বর্তমান ফরম্যাট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে, প্রথম অপশন হিসেবে নাই। কোনো লিগ্যাল কমপ্লিকেশন তৈরি হবে তখন না? এটাই বলে দিয়েছেন আমাদের আপিল বিভাগ, রিভাইভ, রেস্টোর বাট নট কার্যকর, রিভাইভ, রেস্টোর বাট নট এনফোর্সেবল। কার্যকর না, কার্যকর হবে প্রসপেক্টিভলি। প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে, তার আগে নয়। এবং তিনি বলেছেন, শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ, ক্যান অপারেট, the তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি। এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকু অ্যাড করা হয়েছে, যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি, তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না, কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না, এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন, আর কোনো বিতর্কের অবকাশ থাকলো না। এটাও তো আপনার সংসদে গিয়ে আবার করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে। দর্শক, 14 বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আইনজীবীরা। সাইবার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন হচ্ছে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল। হিমেল, কি কি সেবা পাওয়া যাবে যা এই সেন্টার থেকে, বিস্তারিত জানাবেন। তো আপনি জানেন যে আজ ডিএমপি কর্তৃক ঘোষিত যে সাইবার সাপোর্ট সেন্টার কথা রয়েছে, সেই সেন্টারে কিন্তু আজ উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এবং আমরা এই মুহূর্তে ডিবির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে অবস্থান করছি। অর্থাৎ ডিবি কার্যালয়ের যে অংশটি রয়েছে, অর্থাৎ রমনা পুরাতন থানার যে অংশটি রয়েছে সেই অংশে, অর্থাৎ সেই পাশেই কিন্তু আসলে সাইবার সাপোর্ট যে সেন্টারটি সেটি কিন্তু নির্মাণ করা হয়েছে। আমরা এখানকার যারা কর্মরত অফিসাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন একটু পর পর কিন্তু অর্থাৎ 10টায় এই সাইবার সেন্টার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে এখন এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এই সাইবার সাপোর্ট যে সেন্টার সেটা উদ্বোধন করবেন। আপনি জানেন যে বাংলাদেশে যে ডিজিটাল ব্যবহারের যে পরিধি রয়েছে সেটি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাইবারের যে অপরাধ এবং অপরাধের যে ধরন এবং ঝুঁকি সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং থেকে শুরু করে আর্থিক লেনদেন এবং ভুয়া সোশ্যাল মিডিয়ার আইডি এবং ফিশিং সাইটগুলো যেগুলো রয়েছে এবং তারা যেটি বলছেন বিশেষ করে যে নারীদের যে হয়রানি করা হচ্ছে এবং ব্যক্তিগত ছবি এবং যে ফাঁস করা হয় এবং আর্থিক যে জালিয়াতি রয়েছে সেই বিষয়ে কিন্তু আগে হচ্ছে ম্যানুয়ালি এখানকার যে সাইবারের যে অভিযোগ সেটি দেওয়া হতো, কিন্তু এটি আধুনিকায়ন করার জন্য কিন্তু তারা এই সাইবার সাপোর্ট সেন্টারটি চালু করেছেন। তারা যেটি বলছেন যে ডিবি অফিসের ভিতরে কিন্তু আসলে গিয়ে আসলে অভিযোগ দাখিল করতে হবে না, তারা কিন্তু এখন ডিবির কার্যালয়ের একদম পাশে, যেহেতু অর্থাৎ রমনা পুরাতন থানার পাশেই কিন্তু এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। ভুক্তভোগীরা কিন্তু এখানে সরাসরি আসতে পারবেন এবং তারা অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা যেটি দেখছি যে উদ্বোধনী যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের একদম সময় চলে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু এই সাইবার সাপোর্ট যে সেন্টার রয়েছে সেই সাপোর্ট কিন্তু উদ্বোধন করা হবে। রমনার থানার পাশে যে ডিএমপি অফিস ডিএমপি রয়েছে সেই ডিএমপির ডিবি অফিসের কার্যালয়ের যে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠান, সেই উদ্বোধন অনুষ্ঠানের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তোয়া। হিমেল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, 14 বছর পর ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে রায় ঘোষণা করেন। এ নিয়ে কথা বলছেন রিটকারীদের আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা উল্লেখযোগ্য, সেটা হলো বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে রায় দিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করেছে। এবং এই রায়ের ফলে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তার ব্যাপারেও মানুষের আস্থা এবং তার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে। আমাদের সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং এই কোর্টের ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমি মনে করি যে আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশের করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেই ক্ষতিটা সংশোধন করার। এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন, কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন। এবং এটা এই কারণে আজকে আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। কাজেই সুপ্রিম কোর্টের জন্য এটা ঐতিহাসিক। আর আরেকটা হলো যেটা বলতে চাই যে আমি আদালতে বারবার বলেছিলাম যে রায়টা দেওয়ার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তখন একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে এই ব্যবস্থা কি অবিলম্বে কার্যকর করতে হবে কিনা। ধরুন তার মানে কি এই হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একে তত্ত্বাবধায়ক সরকারের আকার গ্রহণ করতে হবে কিনা। তো এই ব্যাপারে আমি খুবই সুস্পষ্টভাবে সংবিধানের 58C ধারা, যেটা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং খায়রুল হকের রায়ের মাধ্যমে বাতিল হয়েছিল, যেটা আজকে আবার সংবিধানে ফিরে আসলো, 58C ধারা, সেটা দেখিয়ে আমি আদালতকে বলেছিলাম যে ওনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এটাকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয়, কারণ 58C ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। এবং আমাদের সংসদ 1 বছরেরও বেশি আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। এবং আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি, অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তো এই জন্য আমরা খুবই খুশি যে আমরা যেভাবে প্রার্থনাগুলো আদালতের কাছে করেছিলাম আদালত রায় ঠিক সেভাবেই দিয়েছেন। স্যার একটা প্রশ্ন একটু যোগ করে দেই। স্যার একটু মাঝখানে আসেন। স্যার একটা প্রশ্ন একটু যোগ করে দেই। আপনারা কনসেনসাস কমিশন থেকে যে প্রস্তাবনা দিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্টের, দর্শক, 14 বছর পর ফিরেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ব্রিফ করছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। নির্বাচন সামনে রেখে যশোর 3 আসনে শুরু হয়েছে ভোটের আলোচনা। একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দল। তবে এই আসরে এখনো শুরু হয়নি প্রার্থীদের জোর প্রচারণা। যশোর থেকে সালাউদ্দিন সাগরের রিপোর্ট। 435 বর্গ কিলোমিটারের সদর উপজেলা নিয়ে যশোর 3 আসন। আসনটিতে রয়েছে বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, শিক্ষা বোর্ড, স্টেডিয়াম সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। বিশেষ করে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল মনিহার এই আসনটিকে বিশ্বের সাথে পরিচয় করিয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনটিতে নির্বাচন নিয়ে এখনও তেমন তোড়জোড় শুরু হয়নি প্রার্থীদের। কয়েকটি রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করলেও মাঠে দেখা মিলছে খুবই কম। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচিত হলে জনগণের স্বার্থে রাজনীতির প্রতিশ্রুতি তার।
দীর্ঘদিন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেনি। আমরা মনে করছি নির্বাচনটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে। দেশের বৃহত্তর স্বার্থে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত করবার জন্য যার যার জায়গা থেকে আমরা কাজ করব। এদিকে ইসলামী দলগুলোর সব প্রার্থী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড়। জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রচার চালাচ্ছেন নির্বাচনী এলাকায়, আর ইসলামী আন্দোলন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা সোয়াইব হোসেন। এদিকে খেলাফত মজলিস প্রার্থী চূড়ান্ত করলেও শুরু করেনি প্রচার। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে যে দল ক্ষমতায় আসবে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আবারও নতুন স্বৈরাচারে রূপান্তরিত হবে। ৭১ সাল থেকে পর্যন্ত কোন সরকার ৪৩%-এর বেশি সমর্থন পান নাই। তাহলে আমরা দেখতে পাই গণতন্ত্রের সূত্র মেজরিটি মাস্টারান্তে সকল নির্বাচনে পূর্ণ হয়েছে। দেশের জনগণ চাই ইনসাফ, দেশের জনগণ চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ, দেশের যে সম্পদ সমবন্টন, সমস্ত বিচার ব্যবস্থা স্বাধীন হতে হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। জেলা উপজেলা কমিটি গঠন নিয়ে কিছুটা ব্যস্ত এনসিপি নেতার দাবি, জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরির পর প্রচারে নামবেন তারা। আমাদের সংগঠনকে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। জেলা উপজেলাতে আমরা কমিটি দেওয়ার চেষ্টা করছি। জনগণ কি বলতে চাই সেটি শুনছি আসলে। দর্শক, 14 বছর পর ফেল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিষয়ে কথা বলছেন বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদেরকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর চাইলে আমি দিতে পারি, অন্যরা না চাইলে আমাকে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা থাক, আপনাদেরকে ধন্যবাদ। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলসই খান নাই। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ২,৬১২ টাকা পর্যন্ত। নতুন মূল্য বৃদ্ধির ফলে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,০৯,৫২০ টাকায়। বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়। বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৩ টাকা, ১৮ ক্যারেট ১,৭১,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৪২,৫৯২ টাকায় বেচাকেনা হবে। এর আগেই মঙ্গলবার স্বর্ণের দাম কমানো হয়েছিল। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিভিন্ন থানা ডিবি অফিসের মালখানায় বছরের পর বছর পড়ে আছে বিভিন্ন মামলায় জব্দ হওয়া শত শত গাড়ি। জেলা পুলিশের তথ্য বলছে, পুলিশ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলাতেও জব্দ রয়েছে বহু যানবাহন। মামলার দীর্ঘসূত্রিতা, প্রকৃত মালিকানা জটিলতা আর সঠিক রক্ষণাবেক্ষণে অবকাঠামোগত ব্যবস্থা না থাকায় এই সমস্যা বাড়ছে। মাদক মামলার ক্ষেত্রে আমাদের গাড়িগুলো জব্দ হয়ে থাকে বেশি। তো এগুলো মাদক মামলার আলামত হওয়ায় মাদক মামলা শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। তো নিষ্পত্তি না হওয়ার কারণে এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হয় এবং সংরক্ষণ করার জন্য মালখানা যথাযথ পরিমাণ যে জায়গা থাকার কথা
যথেষ্ট পরিমাণ, সেটা নেই। যানবাহনের বৈধ ব্যবহার নিশ্চিত করতে গেল এপ্রিলে অধিদপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বলছেন নীতিগত কিছু সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে কোটি টাকার সম্পদ পুনর্ব্যবহার কিংবা কাজে লাগানো সম্ভব। বগুড়াতে গত 5 বছরে বিভিন্ন ধরনের 131টি যানবাহন আটক করা হয়েছে। আমরা যদি একটা অথরিটি গঠন করতে পারি আইনের মাধ্যমে, বিধি দ্বারা, তাহলে এই সকল যে জব্দকৃত বিভিন্ন মাদক মামলা সহ অন্যান্য সকল মামলায় আটককৃত হয়ে থাকে সেগুলোকে আমরা এই অথরিটির মাধ্যমে পরিচালনা করার একটা সুযোগ পাবো। আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এখানে আমাদের আইন মন্ত্রণালয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, যৌথভাবেই হোক আর যেভাবে হোক বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে কোনো আলামত, মামলার কোনো আলামত নষ্ট হবে না। এসপি মহোদয়কেও আমরা বলবো, আমাদের জেলা জজ বাহাদুরকেও এই জিনিসটা বলবো যে আলামত নাকি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, অবশ্যই তার জন্য একটা ব্যবস্থা তারা নেবেন। এসব যানবাহন কাজে লাগানো গেলে অনেক সম্পদ অপচয়ের হাত থেকে রক্ষা পাবে বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে 24 ঘন্টায় নিহত হয়েছে অন্তত 28 জন, আহত শতাধিক। লক্ষ্যবস্তু করা হয়েছে আশ্রয়হীন মানুষের ভিড়ে থাকা জনবহুল এলাকা থেকে শুরু করে আবাসিক ভবন পর্যন্ত। সাইদুজ্জামানের রিপোর্ট। ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনুসের আল মাওয়াসি এলাকার কাছে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে নিহতদের দেহ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বুধবার ভোররাতে টানা বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার পূর্বাঞ্চল সুজাইয়ায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর উপরেও হামলা চালায় ইসরায়েল। একই সময়ে জেইতুন এলাকায় ভেঙে দেয় আরেকটি আবাসিক ভবন। মৃত্যু বাড়তে থাকে প্রতি মুহূর্তে, বাড়তে থাকে আতঙ্ক। একটি ভবনে একই পরিবারের 5 জন, একজন বাবা, মা এবং 3 সন্তান একসঙ্গে নিহত হয়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনী একাধিক জায়গায় হামলা চালিয়েছে। এটি প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামলা থেমে নেই জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে হামলায় আহত হয়েছেন প্রায় শতাধিক। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, খান ইউনুসে তাদের সেনাদের উপর হামলার জবাবেই এসব আক্রমণ। কিন্তু হামাস বলছে ইসরায়েলের দাবি মিথ্যা ও হামলা চালানোর অজুহাত মাত্র। গাজায় হামলার পাশাপাশি লেবাননেও ইসরায়েলের আক্রমণ বেড়েছে। ঠিক আগের দিনই দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বোমায় নিহত হয় ডজন খানেক। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে দেখা গেছে, 10 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে 393 বার। নিহতর তালিকা আরও বাড়বে কিনা বা আন্তর্জাতিক চাপ আদৌ কাজ করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পুরো গাজা উপত্যকা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭তম টেস্টে মুশফিকুর রহিম ১৩তম সেঞ্চুরি করে আউট হয়েছেন। অন্যদিকে অর্ধশত রান পার করেছেন লিটন দাস। সব মিলিয়ে দ্বিতীয় দিনে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। বিস্তারিত জানাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ অমিত।
অমিত, কতটা চ্যালেঞ্জিং স্কোর করতে পারে বাংলাদেশ? কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। সেটি হচ্ছে যে আসলে আমরা আসলে শততম টেস্ট দেখছিলাম, শততম টেস্ট ম্যাচের মুশফিকের শতক দেখছিলাম। তো এর কিছুক্ষণ পরে তিনি কিন্তু আসলে তার শতকটা কিন্তু তিনি আর বেশি বড় করতে পারেন, তিনি কিন্তু আউট হয়ে ফিরে গিয়েছেন। এখন এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে লিটন কিছুটা অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু খেলছে, অনেকটা ওয়ান ডে মেজাজেই খেলছেন। তিনিও তার শতকের প্রায় দ্বার প্রান্তেই কিন্তু পৌঁছে গিয়েছেন লিটন। এবং আমি যখন আপনার সাথে লাইভে যুক্ত হচ্ছি তখন লিটন আমি যখন স্কোরবোর্ড দেখে এসেছি। অমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদ অমিত। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আরও একটি সুখবর পেল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 183 থেকে 180 নম্বরে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। হাভিয়ের ক্যাবরেরা দলের জন্য এটি গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। বিস্তারিত মেহজাবিন হোসেনের প্রতিবেদনে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের জন্য যা ছিল মর্যাদার লড়াই। মোরসালিনের একমাত্র গোলে ম্যাচ শেষে 22 বছরের আক্ষেপ ঘুচায় বাংলাদেশ। শুধু জয় নয়, এই ম্যাচের র্যাঙ্কিংয়েও বড়সড় লাভ দিল লাল সবুজরা। ভারতকে হারিয়ে 3 ধাপ এগিয়ে গেছে হামজা চৌধুরী সমিত সোমদের দল। ফিফার র্যাঙ্কিংয়ে এখন 9 বছরের সেরা অবস্থানে বাংলাদেশ। বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত হালনাগাদ করার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে 180 নম্বরে। 9 বছরের মধ্যে এটি লাল সবুজ জার্সিধারীদের সেরা অবস্থান। এর আগে 2016 সালের মে মাসে তারা ছিল 178 নম্বরে। বছরের পর বছর ধরে র্যাঙ্কিংয়ের তালিকায় পিছিয়ে পড়ছিল বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে ছিল নিম্নমুখী সেই গ্রাফ। 2017 সালের ডিসেম্বর থেকে 2018 সালের মে পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নিচে 197 নম্বরে অবস্থান করছিল লাল সবুজের দল। 2003 সালের পর প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ভারতের হার, আর সেই ধাক্কা গিয়ে লেগেছে ফিফা র্যাঙ্কিংয়েও। 6 ধাপ পিছিয়ে এখন 142 নম্বরে ভারত, যেখানে ম্যাচের আগে ছিল 136। এবারের ফিফা হালনাগাদে এটি সর্বোচ্চ অবনমন দেশটির। ভারতের মতোই 6 ধাপ পিছিয়েছে এল সালভাদরও। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি অবস্থানে কোনো পরিবর্তন নেই। স্পেন 1-এ, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2-এ, ফ্রান্স 3-এ ও ইংল্যান্ড আছে 4-এ। 2 ধাপ এগিয়ে 5-এ উঠে এসেছে রেকর্ড 5 বারের শিরোপাধারী ব্রাজিল। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।